অবশেষে ডক্টর ইউনূসের বিদেশে যাওয়ার সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কঠিন বিপদে পড়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9.5 মাসে কতবার বিদেশ সফরে গেছেন কেউ এক্স্যাক্ট হিসাব করে বলতে পারবেন? এই যে ঘন ঘন বিদেশ সফর, এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্জনটা কি কেউ দেখাতে পারবেন যে এই সফলতা এসেছে তার এই বিদেশ সফরগুলোর মধ্য দিয়ে? স্বাভাবিকভাবে এতে যারা নেতা আছেন তারাও ডিস্টারবেন্স ফিল করতেছেন এবং নেতাকর্মীরা মনে করছেন এরকম চলতে থাকতে বাংলাদেশে 5% মানুষ হলেও ভাই কনভার্স হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তারা তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন অনলাইন অফলাইনে। তো এটি হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে কেন এত অস্থিরতা, কেন সরকার ডিসেম্বর থেকে জুন অর্থাৎ লাস্ট সময়সীমা জুনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না, এই কথা বলা হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, আপনারা সকলেই জানেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন কিছুদিন পরপরই বিদেশে সফরে যাচ্ছেন, এর মূল রহস্য কি? অবশেষে ডক্টর ইউনূসের সকল অপকর্মের চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। কেন তিনি বারবার বিদেশে যাচ্ছেন, কেন এত কোটি কোটি টাকা বিদেশ থেকে লোন নিচ্ছেন? সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9.5 মাসে কতবার বিদেশ সফরে গেছেন কেউ এক্স্যাক্ট হিসাব করে বলতে পারবেন? এবং সর্বশেষ তিনি 4 দিনের সফরে জাপান রয়েছেন। এই যে ঘন ঘন বিদেশ সফর, এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্জনটা কি কেউ দেখাতে পারবেন যে এই সফলতা এসেছে তার এই বিদেশ সফরগুলোর মধ্য দিয়ে? কিছুই না, মোটামুটি শূন্য আমরা বলতে পারি। শুধুই স্বপ্ন দেখানো হয়েছে, শুধুই গাল গল্প শোনানো হয়েছে। সর্বশেষ তিনি যে জাপান সফরে রয়েছেন, তার মধ্য দিয়ে উল্টো বাংলাদেশের প্রায় 1000 কোটি টাকা গচ্চা যেতে যাচ্ছে। তিনি এই সফরে যেহেতু গেছেন নিক্কেই ফোরামের একটি সম্মেলনে অংশ নিতে, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে হয়তো, এবং সেখানে 7টি এমওই স্বাক্ষর হবে। তার মধ্যে উল্লেখ করার মতন কিছু না হলে একটি বিষয় অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে বলতে হবে। জাপান থেকে পুরনো প্রযুক্তির 8 লাখ মিটার কেনা হবে, যার জন্য প্রায় 1000 কোটি টাকা, বা খুব সুনির্দিষ্ট করে বললে 900 কোটি টাকা বাংলাদেশকে গচ্চা দিতে হবে। যেহেতু পুরনো প্রযুক্তির মিটার, প্রতিটি মিটারের দাম পড়বে 12,000 কোটি টাকা। এবং এই যে 900 কোটি টাকার সংস্থান করতে গিয়ে জাপানেরই যে ব্যাংক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন JBIC থেকে কঠিন শর্তে ঋণ নিতে হবে। কিন্তু এই যে কঠিন শর্তে ঋণ নিয়ে পুরনো প্রযুক্তির মিটার কিনতে হচ্ছে কেন? এর রহস্যটা কি? আছে তো নিশ্চয়ই কিছু। এবং এই মিটার কিনতে গেলে বাংলাদেশ সরকারের যে বর্তমান নীতিমালা, সেটিও পরিবর্তন করতে হয়। তার কারণ বর্তমান নীতিমালায় উচ্চ প্রযুক্তির প্রিপেইড মিটার কেনার কথা রয়েছে। যেহেতু এরকম সিদ্ধান্ত হয়ে আছে বাংলাদেশ সরকারের, কিন্তু সেই নীতিমালারও তোয়াক্কা না করে পুরনো প্রযুক্তির 8 লাখ মিটার কিনতে হচ্ছে যদি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখন পুরনো প্রযুক্তি বলতে কী বোঝায়, বা যেটি জানা যাচ্ছে, জাপানের এই মিটারগুলোতে রিয়েল টাইম ডেটা শো করে না। এবং মিটারের বিল পরিশোধের ক্ষেত্রে আমরা যেমন যারা এখন স্মার্ট প্রিপেড মিটার ইউজ করছি, তারা খুব সহজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করতে পারি, সেটিও সম্ভব না। এই নীতিমালা যে পরিবর্তন করতে হবে, নিশ্চয়ই কাউকে না কাউকে খুশি করার বিষয় রয়েছে। এটা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এমনকি যে বাংলাদেশের গ্যাস বিতরণ কোম্পানিগুলো রয়েছে, তিতাস, কর্ণফুলী, বাখরাবাদ, তারা একাধিক বৈঠক করে জানিয়ে দিয়েছে সরকারের উচ্চ মহলে যে এই মিটার কেনাটা বাংলাদেশের জন্য আত্মঘাতী, তেমন কোনো কাজে আসবে না। পেট্রো বাংলার একাধিক বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাহলে এই সংস্থাগুলোর কী প্রয়োজন আছে যে সরকারের রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই মিটারগুলো কিনতে হয়, বা এই সংস্থাগুলো রেখে লাভ কী? বিদেশ সফরে কতটুকু কি সফলতা এসেছে আমরা জানি। 1 টাকার বিনিয়োগও তো আসেনি। কোনো ব্যবসায়ীকে আকৃষ্ট করার চেষ্টা করা হলেও, মানে কোনো ব্যবসায়ী তো এখানে এখনও পর্যন্ত বিনিয়োগ করেনি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে। যে শর্তে এই পরিমাণ অর্থ জাপানের, মানে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন JBIC থেকে লোন নিতে হবে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সুদের হার। এই সুদের হার হচ্ছে 3.39% থেকে 4.38%, যেখানে ADB অথবা বিশ্বব্যাংক থেকে অনেক সহজে, মানে সহজ সুদে ঋণ মেলে, এবং তাদের ঋণের মেয়াদ 25 থেকে 30 বছর। অথচ JBICর ঋণের মানে পুরোটা শোধ করতে হবে 10 বছরের মধ্যে। এমনকি তাদের কাছ থেকে ঋণ নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতারও গ্যারান্টি দিতে হবে। এই গ্যারান্টি আবার নিতে হবে IMF থেকে। অর্থাৎ বর্তমানে যে একটি রাজনৈতিক
অস্থিরতা চলছে। নিশ্চয়ই অনির্বাচিত সরকার আজীবন থাকবে না, অনন্তকাল থাকবে না, যদিও তাদের সে ধরনের ইচ্ছে আমরা দেখি অনন্তকাল থাকার, পারবে তো না। তাহলে আগামী রাজনৈতিক সরকার যখনই আসুক না কেন, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারা যাতে এই ঋণ পরিশোধে বাধ্য থাকে সেই ধরনেরও গ্যারান্টি ক্লজ থাকতে হবে এই চুক্তিতে। ঢাকা, চট্টগ্রামে এর আগে আওয়ামী লীগ সরকার প্রিপেড এই জাপানের এই মিটার স্থাপন করেছিল, কিন্তু পরবর্তীতে নীতিমালা গ্রহণের পরে আর এই মিটার আনা হয়নি। মানে তার এক্সাম্পল হচ্ছে চীনের তৈরি 60,000 স্মার্ট মিটার, 60,000 স্মার্ট মিটার এর মধ্যে স্থাপন করা হয়েছে। এখন জাপানের যে কোম্পানি অন দ্য ইনকর্পোরেশন যারা এই মিটার সরবরাহ করছে, তাদের দাবি হচ্ছে তারা স্মার্ট মিটারের পরিবর্তে NFC প্রযুক্তির মিটার সরবরাহ করছে, কারণ বাংলাদেশে ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল। এটা কোনো কারণ হতে পারে? কোনো কারণ হতে পারে? এখন এই বিষয়গুলো নিয়ে অর্থনীতিবিদদের মধ্যেও প্রশ্ন উঠেছে, গুরুতর প্রশ্ন উঠেছে। CPD, সেন্টার ফর পলিসি ডায়ালগ, আপনারা জানেন যে সংবাদ সম্মেলন করে তারা মঙ্গলবার যে দাবিটি জানিয়েছে, অতি শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে কোনো ধরনের বিনিয়োগ আসবে না। যারা বিনিয়োগ করবেন, বিদেশি যারা রয়েছেন, তারা কোনো ধরনের নিশ্চয়তা পাচ্ছেন না। বিশেষ উদ্দেশ্যে এই যে নির্বাচনকে লেন্দি করা হচ্ছে, তা নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। আমরা স্পষ্ট হয়ে উঠেছি যে কেন নির্বাচন সহজে যাচ্ছে না এবং এই বাংলাদেশের আগামী রূপ কতটা ভয়াবহ হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি, সরকারও বুঝতে পারছে, কিন্তু তার এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। বিদেশ সফরের কথা বলছিলাম, চীন সফরে গেল, কত বিলিয়ন ডলার আসবে, আমাদের গালগপ্প শোনানো হলো, কিছুই তো না, সব প্রতিশ্রুতি। মাঝে ফ্রান্স সফরটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে আমি কথা বলেছি যে কী কারণে ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি বৈঠক করতে চাননি বা সময় দেননি, সেই কারণে সফরটি বাতিল হয়েছিল। যদিও ওখানে গিয়েও কোনো কাজ আদায় করতে পারতেন না। মূল কথায় আসি, সেটি হচ্ছে যে এই যে ঘন ঘন সফর, সরকারের পক্ষ থেকে তো ঢাকঢোল পেটানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, তার জন্য সবাই বসে আছে, অধীর আগ্রহে বসে আছেন। তার নমুনাটা কি পেয়েছি আমরা? এবং অধিকাংশ সফরে, প্রায় সব সফরকে বলা হয়েছে রাষ্ট্রীয় সফর, প্রায় সব সফরকে। কোনটা রাষ্ট্রীয় সফর, কোনটা রাষ্ট্রীয় সফর নয়, কোনটা NGO বা বেসরকারি উদ্যোগে যাত্রা বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে, সেগুলোও তো আমরা জানি। মানুষকে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে যে এই সরকারের গ্রহণযোগ্যতা বিশ্বজোড়া। ফলাফল তো আমরা পাচ্ছি কতটা বিশ্বজোড়া। আর এই যে 900 কোটি টাকার মিটার আনা হবে পুরনো প্রযুক্তির, এর মূল উদ্দেশ্য সম্ভবত জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাওয়া হয়েছে। সম্ভবত এই বাজেট সহায়তা যাতে জাপান দেয়, সেই জায়গা থেকে তাদেরকে খুশি করতেই প্রায় 1000 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। সম্ভবত, আমার ধারণা, এটা নাহলে নেওয়ার তো কোনো কারণ নেই। অথবা বিশেষ কোনো ব্যবসায়িক স্বার্থ আছে বিশেষ ব্যক্তি মহলের, হয়তো কোনো লুটপাট, হয়তো কোনো কমিশন বাণিজ্য, এছাড়া একটি রাজনৈতিক আলোচনা, সেটি হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে কেন এত অস্থিরতা, কেন সরকার ডিসেম্বর থেকে জুন, অর্থাৎ লাস্ট সময়সীমা জুনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না, কথা বলা হচ্ছে। অন্যদিকে বিএনপি কেন ডিসেম্বরকে টার্গেট করেছে, এটার একটা নানা রাজনৈতিক বিশ্লেষণ আছে, জল্পনা কল্পনা আছে, সন্দেহ অবিশ্বাস আছে। দর্শক, এই বিশ্লেষণগুলো একটু করতে চাই। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এবং বিভিন্ন জন যে আলোচনাগুলো করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা টেলিভিশনের টকশোতে, তার আলোকে কিছু কথা বলবো। তবে তার আগে আমাদের এই বিশ্লেষণগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভয়েস বাংলার সঙ্গেই থাকুন। এটি রিপোর্ট আমি প্রথমেই আপনাদের সামনে বলি যে প্রথম আলো একটা রিপোর্ট প্রকাশ করেছে, তার শিরোনাম হচ্ছে নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির। এখানে বলা হচ্ছে যে এত আলোচনা এবং দাবির পরও জাতীয় সংসদ নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নয়, কেন সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে, সেটা বুঝতে পারছে না বিএনপি। অর্থাৎ মার্চের পর থেকে একটা বৈরী আবহাওয়া হবে এবং সাধারণত শীতকালে হয়, তো শীতকালে হলো ডিসেম্বর জানুয়ারি সবচেয়ে উপযুক্ত সময় নির্বাচনের, কিন্তু সেটা কেন জুন পর্যন্ত নিতে হচ্ছে, কেন নেওয়ার চেষ্টা চলছে, সেটা নিয়েই বিএনপির মধ্যে সন্দেহ বিশ্বাস। এখানে বলা হচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে এ নিয়ে সংশয় সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। বিএনপি মনে করছে নানাভাবে নির্বাচন বিলম্ব করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে। এমত অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত সেই ঘোষণা না আসায় তারা হতাশ। দর্শক, বুঝতে পারছেন যে এ পর্যন্ত বিএনপি নির্বাচনের সময়সীমা নিয়ে বা রোডম্যাপ নিয়ে 2 দফা কিন্তু বসছে। 2 দফা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে
দেখা করেছে। এবং শেষের যেই সাক্ষাৎটা সেটা তো খুবই সিগনিফিকেন্ট ছিল, যে এখানে একদিকে সেনাপ্রধান তিনিও আলোচনায় এনেছেন ডিসেম্বর, এবং বিএনপি বলছে অসহযোগিতা করা হবে। এইরকম অবস্থায় একটা পদত্যাগ করবেন এরকম একটা কথা ছড়িয়ে দিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হলো, তাতে সব রাজনৈতিক দলগুলো মুখোমুখি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং বলা হলো যে না, আপনি যাবেন না। খেয়াল করেন, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নির্বাচনের আবহ থাকলেও এনসিপির ধরনটা কিন্তু একেবারে ভিন্ন। তারা বারবার জুলাই সনদের কথা বলা হচ্ছে। এখন জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে কি সংবিধান স্থগিত করা হবে? বিপ্লবী সরকার গঠন করা হবে? রাষ্ট্রপতি থাকবে না? সেনাপ্রধান থাকবে না? ডক্টর মোহাম্মদ ইউনূস কি রাষ্ট্রপতি হবেন? তারপরে তিনি রাষ্ট্রপতি নির্বাচন দেবেন? এইরকম জল্পনা কল্পনা কিন্তু আছে। অর্থাৎ সন্দেহ, অবিশ্বাস এমনভাবে বিএনপির মধ্যে দানা বেঁধেছে যে বিএনপি রীতিমতো এই পরিস্থিতিতে আজকে একটা বড় সমাবেশের পর্যন্ত ডাক দিয়েছে, যেখানে বলা হচ্ছে একটা তারুণ্যের সমাবেশ। কিন্তু আমি নিশ্চিত আজকের এই সমাবেশে যেই বক্তব্য দেওয়া হবে তার অধিকাংশই হবে রাজনৈতিক বক্তব্য। সেই বক্তব্যের মূল ইস্যু হচ্ছে নির্বাচন দাও, নির্বাচন দাও, এই স্লোগানে মুখরিত থাকবে বিএনপির নেতাকর্মীরা। কেন? বিএনপি মনে করছে যে সময় প্রলম্বিত করা হচ্ছে, অনেক রাজনৈতিক ইস্যু তৈরি করা হবে। এই ইস্যুর পর জুলাই ঘোষণা, তারপরে জুলাই সনদ এবং সংবিধান স্থগিত, গণপরিষদের ভোট, এই সমস্ত ইস্যুগুলো দিয়ে আসলে যেই সাধারণ নির্বাচন, যেই নির্বাচনটা যদি এখন হয় বা ডিসেম্বরে হয় বা জানুয়ারিতে হয়, সবাই নিশ্চিত যে বিএনপির যে পরিমাণ জনসমর্থন আছে, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে জনপ্রিয়তা আছে, জনসমর্থন আছে, তাতে বিএনপি সহজেই নির্বাচনে জয়লাভ করবে। অর্থাৎ বিএনপিকে ঠেকানোর জন্যই আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে না এমন একটি পরিকল্পনা সরকার করছে, এইরকম ধারণা তৈরি হয়েছে বিএনপির মধ্যে। তার কিছু আলামত পাওয়া যাচ্ছে। বিশেষ করে এনসিপির প্রতিটা বক্তব্য, প্রতিটা কার্যক্রম অত্যন্ত সন্দেহের চোখে দেখছে বিএনপি, এবং কোনো কোনো ক্ষেত্রে বিএনপি মনে করছে যে এনসিপি যা বলছে সেই অনুযায়ী সরকার চলছে। যেমন বৈঠক হবার কথা বিএনপি এবং জামাতের সঙ্গে, সেখানে প্রথম আগের রাতে তালিকায় ছিল না এনসিপি, বলা হচ্ছিল যে দুই দলের সাথে আলাদা আলাদা বৈঠক হবে বাকি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কিন্তু না, এনসিপি সেখানে কিন্তু আলাদাভাবে একটা বৈঠক করে তার একটা রাজনৈতিক গুরুত্ব তারা তুলে ধরলো। যদিও তারা অভ্যুত্থানের নেতা, কিন্তু সেটা তো অলরেডি 9 মাস পার হয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে তারা তেমন সফল হয়নি। অর্থাৎ প্রধান রাজনৈতিক দল বা অপরাপর রাজনৈতিক দলের চেয়েও গুরুত্বপূর্ণ এমন অবস্থানে কিন্তু এনসিপি নেই। এনসিপির চেয়ে অন্তত 5 থেকে 7টি রাজনৈতিক দল আছে যারা তাদের সাংগঠনিকভাবে তাদের উপরে অবস্থান করছে। এখনো দলটির নিবন্ধন পর্যন্ত হয়নি। তো যাই হোক, জামাতেরও যেহেতু নিবন্ধন নেই, এখন বিএনপি মনে করছে যে এনসিপি সহ কিছু ব্যক্তিবর্গ দেশে বিদেশে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করছে যে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসই সর্বময় ক্ষমতার অধিকারী হয়, এবং তার একক ক্ষমতা বলে তিনি যাতে রাষ্ট্রপতি উচ্ছেদ করতে পারেন, তিনি যাতে সেনাপ্রধানকে সরাতে পারেন, তিনি যাতে ইচ্ছে মতন নির্বাচন দিতে পারেন, এবং সেই নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন, অর্থাৎ তার ক্ষমতার একটা বৈধতা তৈরি করার জন্য একটা পরিস্থিতি তৈরি করতে পারেন। এবং প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে যে বৈঠক করেছে, সেই বৈঠকেও কিন্তু তিনি বুঝতে চেয়েছেন যে তার যে বৈধতা কিভাবে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। সেখানে যদি তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেন তাহলে হয়তো তার একটা বৈধতা আসবে। যাই হোক, এরকম রাজনীতি কোন পথে যাচ্ছে রাজনীতি বা ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন বিষয়টা পরিষ্কার না, কিন্তু সন্দেহ বিশ্বাসটা হচ্ছে এই কারণে বিএনপির মধ্যে যে এত চাপ, এত আলোচনা পরেও কিন্তু কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে হবে, সেই জুন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই জন্যই বিএনপির একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে এমন রাজনৈতিক কিছু পরিস্থিতি তৈরি করা হবে যাতে নির্বাচন প্রলম্বিত করে ভিন্ন একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশকে ঢোকানো হয়। সেই কারণেই ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচন দেওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকার গড়িমসি। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। দেশের অবস্থা বর্তমানে বেশি একটা ভালো না। এরই মধ্যে প্রধান উপদেষ্টার বিদেশে সফরের কারণ কি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, যাই হোক, যে প্রতিবেদনগুলো আপনারা দেখতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি? দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।